কেন আমাকে কৈফিয়ত দিতে হবে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গর্বিত রাজনৈতিক দল, যে দলের নেতৃত্ব দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার হাতে গড়া এই সংগঠনের একটি অন্যতম সহযোগী সংগঠন শ্রমিক দল। জিয়াউর রহমান নিজেকে একজন শ্রমিক ভাবতে ভালোবাসতেন। আপনারা লালনের একটা গান শুনেছেন, লালন সঙ্গীত, বাড়ির পাশে আশি নগর সেটা পড়শি বছর। আমাদের এখানে এক বিশাল নেতা ছিলেন, আমাদের আপনজনই ছিলেন, ওই যে আশি নগর। তিনি আর আজকে আমাদের আপনজন নেই, তিনি এখন শত্রুতে রূপান্তরিত হয়েছে। বন্ধুরা, যখন কেউ আপন থেকে পড়শি হয়ে যায় তাকে নিয়ে ভাবা যায় না। সে কিন্তু পড়শি হয়, সে কিন্তু শত্রুই হয়, তার কাছাকাছি যাওয়া যায় না। তার কাছাকাছি গেলে কিন্তু বিপদের সম্ভাবনা থাকে। নিজেরও একটা শ্রমিকের ন্যূনতম শ্রমের মজুরি নির্ধারিত করতে কোনো সরকারই পারে নাই। সুতরাং আপনাদের ইউনিয়ন পরিষদ থেকে 10 কেজি চাল পাওয়ার সেই আপনাদের দাবি হওয়া উচিত ছিল। আজকে বাংলাদেশে আগামী সরকারের কাছে অথবা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে যে আমাদের শ্রম নিম্নতম মজুরি ঘোষণা করতে হবে। তো আমি আপনাদের নিশ্চয়ই আগামী সংসদ নির্বাচন হবে, সেই সংসদ নির্বাচনে অবশ্যই জাতীয়তাবাদী দল ক্ষমতায় যাবে। ক্ষমতায় গেলে আপনি এই শ্রমিকদের সমক্ষে জাতীয় সংসদে এই শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের দাবি উপস্থাপন করবেন। বন্ধুগণ, বিএনপি কিন্তু এখনো ক্ষমতায় যায় নাই। আপনারা এখনই চাল, ডাল, গম ইত্যাদির ভাগ বন্টন চান, অত্যন্ত অন্যায় দাবি। আজকে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত যে যেখানে বসা আছে তার একটি লোক আমাদের নয়। আজকে ইউনিয়ন পরিষদের যারা চেয়ারম্যান আছে, যারা ইউনিয়ন পরিষদের মেম্বার আছে, একটি চেয়ারম্যান মেম্বারও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নয়। ওনাদের দ্বারা ন্যায় বিচারে আশা করা যায় না। আপনারা আগামী সংসদ নির্বাচনে জামাল সাহেবকে বিপুলভাবে ভোটে নির্বাচিত করে তার কাছে আপনাদের এই দাবি দাওয়াগুলা পেশ করবেন। নির্বাচনের পূর্বে কোনো দাবি দেওয়া পেশ করার আমাদের কোনো জায়গা নাই। তাই আপনারা যারা এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারা তার সাথে নিশ্চয়ই ধানসিঁড়ি নদীর সেই খাল কাটায় শ্রমের সাথে আপনারা সঙ্গী ছিলেন। জিয়াউর রহমান নিজেকে কখনো বাংলাদেশের প্রেসিডেন্ট ভাবতেন না, তিনি নিজেকে একজন বাংলাদেশ গড়ার কর্মী হিসাবে ভাবতেন। তার শ্রমের বিনিময়ে বাংলাদেশ যে স্বাধীনতার পরে এক নৈরাজ্যকর পরিস্থিতি থেকে আস্তে আস্তে একটি গণতান্ত্রিক বাংলাদেশের রূপ পেয়েছিল। তাই বলবো, শ্রমিকদের গুরুত্ব না দিয়ে কারো উপায় নাই। আমরা যদি চারপাশে তাকাই, বড় বড় ইমারত দেখি, বড় বড় বিল্ডিং দেখি, এর প্রত্যেকটা সোয়ায় শ্রমিকের হাতে। আমরা আজকে যে মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি, এই মঞ্চটিও তৈরি হয়েছে কোনো না কোনো শ্রমিকের মাধ্যমে। শ্রমিক ছাড়া দেশ চলে না, শ্রমিক ছাড়া পৃথিবী চলে না। বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশ। এই উন্নয়নশীল দেশ হিসাবে কারা গড়ে তুলেছে, এটাও শ্রমিকদের অবদান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের শ্রমিকদের সৌদি আরবে পাঠিয়েছিলেন বিদেশ থেকে রেমিটেন্স অর্জন করার জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের শ্রমিকদের কাজ করার জায়গা তৈরি করেছিলেন গার্মেন্টস ফ্যাক্টরি করে, যেখান থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশ থেকে আসে। তার বিনিময় আমরা বিদেশ থেকে যে মেশিনারি নিয়ে আসি তা দিয়েই আমাদের শিল্প বিপ্লব ঘটে, এবং তার জন্যই সমস্ত অবদান শ্রমিকের। কিন্তু দুঃখের বিষয় হলেও আমরা বলতে হয়, আমাদের যে সবুর কামরুল বলেছে আমরাও শ্রম দেই, সেটা যেরকম সত্য। একটি গাড়ির কোম্পানিতে অনেকেই শ্রম দেয়, কিন্তু অনেক শ্রমিক রাতে ঘুমানোর জায়গা পায় না, কিন্তু মালিক অনেক বড় অবস্থায় এয়ার কন্ডিশনের মধ্যে থাকে। আমরা যদি দেখি, বাংলাদেশের বিভিন্ন গার্মেন্টসের মালিকরা দামি গাড়ি এবং দামি বাড়িতে থাকে, শ্রমিকরা মানবতার জীবন যাপন করে।
আমরা যদি দেখি এই সুন্দর রাস্তাটি যারা তৈরি করেছে, পদ্মা সেতু যারা তৈরি করেছে, ঢাকা শহরের বড় বড় বিল্ডিং যারা তৈরি করেছে, সেই সব শ্রমিকরা অবহেলিত, কিন্তু সেই সব ভবনের মালিকরা এয়ার কন্ডিশনের মধ্যে থাকে। আমরা যদি দেখি যে শ্রমিকদের উপর ভিত্তি করে আমরা আমাদের 3 বেলা আহার করে থাকি, সেই কৃষি কাজ যারা করে তারা রাতে ঘুমানোর জায়গা পায় না। পূর্বেই বলেছি, বাংলাদেশটাকে গত 17 বছরে ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় সকল কাঠামো ভেঙে ফেলেছে। তাই আপনারা জেনেছেন ইতিমধ্যেই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের জন্য রাষ্ট্র মেরামতের 31 দফা ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থাপন করেছেন এবং এই 31 দফার জন্য তিনি একটি ছোট্ট বই করেছেন। আপনি জানেন আমাদের বিচার বিভাগ ধ্বংস হয়েছে, আমাদের পুলিশ বিভাগ ধ্বংস হয়েছে, আমাদের আর্মি ধ্বংস হয়েছে, আমরা ন্যায় বিচার পাচ্ছি না। একটু আগেই আপনারা যে কথাগুলো বললেন যে এই ইউনিয়ন পরিষদের যে গম আসে তাও তাদের পাওয়ার কথা তারা পান না, কারণ এখানেও বিনা ভোটে শেখ হাসিনার দোসররা বসে পড়েছিল।